একজন প্রার্থীকে ভোট দেওয়ার আগে আমরা কি কি ক্রাইটেরিয়া দেখব বা আমরা কি বিবেচনা করে তাকে ভোট দিব সেগুলো আমরা মোটামুটি সিম্পলি কয়েকটা পয়েন্টে বললাম। আমরা এই পয়েন্টগুলো একটু বিশ্লেষণ করলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এই পয়েন্টগুলো কতটুকু ইম্পর্টেন্ট। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তা, শিক্ষা, এই জিনিসগুলো কতটুকু ইম্পর্টেন্ট একটা রাষ্ট্রের মেরুদণ্ডের জন্য। একটা বিষয় বিচার ব্যবস্থা, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু এতটুকু তো আমরা বুঝতে পারি সবাই ন্যায় বিচার চায়। ন্যায় বিচার একটা রাষ্ট্রের মেরুদণ্ডের মতো। ঠিক তেমনি যেই বাকি ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো একটি রাষ্ট্রের পিলারের মতো। আপনার জনপ্রতিনিধি, আপনার এলাকার এমপি এই পিলারের একটি এলিমেন্টস, মনে রাখবেন। আমাদের ছেলেমেয়েরা যখন বিভিন্ন স্কুলে পড়েন, স্কুলে বিভিন্ন মতের ধর্মাবলম্বীর মানুষজন একসাথে থাকেন, সেখানে তারা কিন্তু ভালো জিনিসই শিখে। প্রথম দিক থেকে তারা ঘৃণা শিখে না, তারা বিভেদ শিখে না। তার মানে তার পরবর্তীতে সমাজে বা অন্য কোনো একটা সিস্টেমের কারণে তারা এই বিভাজনের শিকার হয়। তাই তো আমরা দেখব আমার নেতা বিভাজনের পক্ষে থাকেন নাকি একত্রিত করতে সমর্থ হন। তিনি কি সবাইকে নিয়ে একসাথে, কোনো দল নয়, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে পথ চলতে ক্যাপাবল? তিনি কি নারীদের নিরাপত্তা অগ্রাধিকারের বিষয়ে অনেক বেশি সচেতন? তিনি কি সংখ্যালঘুদের সম্পর্কে অনেক বেশি চিন্তা করেন, ভাবেন সাধারণ আর পাঁচটা মানুষের মতোই? তিনি কি সংখ্যালঘুদেরকে সাধারণ বাংলাদেশের সিটিজেন মনে করেন নাকি সংখ্যালঘু মনে করেন? সেটাও খুব গুরুত্বপূর্ণ এই ইলেকশনে। আমি যে মেডিকেল কলেজে পড়ি সেখানে আমার অনেক সিনিয়র জুনিয়র ভাই যারা রাতের বেলায় ট্রেনে আসলে আসেন কুমিল্লা মেডিকেলে বাড়ি থেকে ছুটি কাটিয়ে, কাঙ্ক্ষিত ছুটি কাটিয়ে আসার সময় সারা রাত অনেকের স্টেশনে থাকতে হয়, অথবা যারা রিস্ক নিয়ে আসেন তারা অনেকেই ছিনতাইয়ের শিকার হন। ভয়ের কারণ এটাই তো। আমি যদি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হই অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে বের হই, আমি কি নিরাপদে ঘরে ফিরতে পারবো? আমার প্রশ্নটা এখানেই। ব্যক্তিগত নিরাপত্তা যদি না থাকে, সমাজের অর্থ কী? এবার আসুন চিকিৎসার নিরাপত্তা। একটা ঘটনা দিয়ে শুরু করি। যেহেতু আমি ডাক্তার, হাসপাতালে কাজ করি, গত বছর রোজার সময় আনুমানিক রাত 2টায় কোনো একদিন একজন পেশেন্ট আসে। আমি ইসিজি করি, ইসিজি করে দেখতে পারি তার হার্টে ব্লক ধরা পড়েছে। তো আমাদের যেই চিকিৎসার প্রোটোকল থাকে সেই প্রোটোকল অনুযায়ী ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু যেটা প্রতুল ছিল না, অপ্রতুল চিকিৎসা। এবং ওনাদেরকে বলা হয় যে আপনারা যদি ক্যাথল্যাবে নিয়ে যেতে পারেন অথবা পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারেন তাহলে ওনাকে বাঁচানো সম্ভব। 2টা থেকে 6টা পর্যন্ত 4 ঘন্টা ঠিক এই রুগী আমার সামনেই ছিল, এই পেশেন্ট, এবং ধীরে ধীরে চিকিৎসার অভাবে আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছেন। এটা আমার জীবনে ঘটা একটা, মানে কি বলবো, একটা নিত্যদিনের ঘটনা। তো হাসপাতালগুলোতে প্রতিনিয়ত এভাবে বিভিন্ন ইকুইপমেন্টস, বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে মানুষ মারা যাচ্ছে। আমরা কি সেই দিকে খেয়াল রাখবো? আমি যাকে ভোট দিব তিনি কি আমার হাসপাতালের সুযোগ সুবিধার উন্নয়নে কাজ করবেন? তিনি কি ডাক্তারদের উন্নয়নে কাজ করবেন, নার্সদের উন্নয়নে কাজ করবেন? কারণ এটি একটি হলিস্টিক অ্যাপ্রোচ। একটা হসপিটাল সবাইকে নিয়ে একসাথে চলে। এটার মধ্যে ডক্টর একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এবং আপনি যদি ধরেন তাহলে মাথায় যদি ঠিক না থাকে তাহলে হাসপাতাল কীভাবে ভালোভাবে চলবে? এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা। আপনি কাউকে ক্রিকেট ব্যাট বল ছাড়া ক্রিকেট খেলতে দিতে পারেন না। তার মানে একজন ডাক্তারকেও আপনি কোনো কিছু ছাড়া শুধু খালি হাতে মানুষ বাঁচাতে দিতে পারেন না। তিনি কতটুকু বা করতে পারেন? ঠিক যেই সিচুয়েশনে আমি পড়েছিলাম গত বছর রোজার সময়, আমার চোখের সামনে 4 ঘন্টা পর্যন্ত একজন মানুষ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, কিন্তু আমার হাসপাতালে ওই সুবিধাটা না থাকার কারণে আমার কিছুই করার ছিল না। এবং ওনাদের প্রবলেম ছিল টাকা পয়সা, দারিদ্রতা, অবশ্যই ওনাদের লোক ছিল না, টাকা ছিল না। এভাবে যেন গরিবরা একা একা রাস্তায়, হাসপাতালের বারান্দায় মৃত হিসেবে মারা গিয়ে পড়ে না থাকে, আমার প্রার্থী কি সেই চিন্তা করবেন? আমি সত্যিই ভাবি, আসলেই ভাবি। তারপর একটা জিনিস নিয়ে খুব বেশি আলোচনা হয়, বাক স্বাধীনতা। বিশ্বাস করুন, আমি দীর্ঘদিন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হওয়ার মতো কোনো আগ্রহ আসলে আমার ছিল না। আমি চাইতাম না প্রকাশ করতে, কারণ আমি দেখতাম যদি সত্যি কথা বলা হয় তাহলে তার পরিণতি কি হতে পারে, কতটুকু ভয়ঙ্কর হতে পারে। গুম খুন থেকে শুরু করে কত ঘটনা চোখের সামনে ভেসে আসছে, তাই না? আমার মাথা 4টা না, আমার মাথা একটাই।
তো আমার ভয় লাগতো। অনেক কথা, অনেক কিছু এখন আমি বলতে পারি না, ব্যক্তিগতভাবে বলতে পারি না। আমার ভয় লাগে যেই সরকারই আসুক আমি বলতে পারি না। আসলে কি আমি সেই শক্তি, সেই সাহস ফিরে পাবো এই 12ই ফেব্রুয়ারির পর? আমি কথা বলতে চাই, আমি মুক্তভাবে কথা বলতে চাই, আমি স্বাধীনভাবে কথা বলতে চাই, আমি খোলা আকাশের নিচে কথা বলতে চাই, আমি কাউকে আক্রমণ করতে চাই না, আমি আমার নিজের অনুভূতি ব্যক্ত করতে চাই। হ্যাঁ, আমি রাষ্ট্রের অংশ, আমি রাষ্ট্রের একজন নাগরিক, আমি সরকারের সমালোচনা করতে চাই। আমি রাষ্ট্রের সমালোচনা না, সরকারের সমালোচনা। রাষ্ট্র এবং সরকার দুটো এক জিনিস নয়। সরকারের সমালোচনা যদি না করি তাহলে সরকারকে ঠিক কাজ সবসময় করে যাবে তাই মনে হয় আপনাদের? অতীত ইতিহাস কি তাই বলে? আপনার কষ্ট উপার্জিত টাকা ব্যাংকে রাখলেন, সেই টাকা উধাও হয়ে যাবে না তো? কেউ বিদেশে পাচার করে দিবে না তো? এই ভয়ে আপনাকে যেন থাকতে না হয়, আপনি সেই প্রার্থীকে ভোট দিবেন যিনি আপনার এই নিরাপত্তাটাও দিবেন। কারণ অর্থনৈতিক নিরাপত্তা, উপার্জনের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা যদি না থাকে তাহলে কি হয় আমরা দেখেছি। আপনি স্টক এক্সচেঞ্জ মার্কেটে টাকা রাখলেন, আপনি দেখলেন এর পরের দিন স্টক মার্কেটে ধস নামলো, এবং আমরা দেখেছি কত মানুষ সুইসাইড করেছে এই স্টক মার্কেট নিয়ে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে অর্থনৈতিক লুটপাট, হঠাৎ করে কোনো জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, 1 ঘন্টার ভিতরে ওই জিনিস স্টক আউট হয়ে যাবে। আমরা দেখেছি হুড়মুড় করে মানুষ তেল, চাল, ডাল এরকম নিত্য প্রয়োজনীয় জিনিস 30 কেজি 50 কেজি একজন কিনে নিয়ে যাচ্ছেন। কারণ কি? ছড়িয়ে দেওয়া হয়েছে যে কিছুক্ষণ পর এই জিনিসের দাম অনেক বেশি বেড়ে যাবে, তো যে পারো স্টক করে নাও। এরকম হবে নাকি সত্যিকার অর্থে আমরা একটা সুন্দর অর্থনীতি দেখতে পাবো? একটা সুন্দর অর্থনৈতিক সমাজ, অর্থনীতি ভিত্তিক সমাজ, যে সমাজে জীবনের মতো আমার জীবিকারও নিরাপত্তা থাকবে। তারপর আসুন সিস্টেমের কথা। সিস্টেম জিনিসটা কি আসলে? আমরা দুর্নীতি, তারপর হচ্ছে ঋণ খেলাপি, বিদেশে টাকা পাচার, এগুলো অনেক কিছু সংবাদে দেখি, তাই না? আমরা এগুলো সবই একটা সিস্টেমের অংশ। সেই সিস্টেমটা করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত। আপনি যাকে নির্বাচন করছেন তিনি একজন এই সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ, যিনি আমরা তাকে বলতে পারি ল মেকার। তিনি আপনাকে শুধুমাত্র এসে 500 টাকা, 1000 টাকা বা আপনার দৈনন্দিন জীবনের জন্য যা প্রয়োজন 1 কেজি লবণ, 2 কেজি ডাল, 5 কেজি চাল এগুলো কিনে দিয়ে যাবে, এটার জন্য আপনি তাকে ভোট দেবেন না। আপনি দেবেন সিস্টেমটা পরিবর্তন করার জন্য। আপনার যেন কারো কাছে হাত পাততে না হয়, আপনি যেন নিজে খেটে আপনার ঘামের টাকা দিয়ে, উপার্জিত অর্থ দিয়ে বাড়িতে খাবার কিনে আনতে পারেন নিজের জন্য এবং সবার জন্য। এবার ভবিষ্যতের গল্প বলি। আমি শুধু আজকের কথা ভাবছি না, কারণ একটা গাড়ি যদি আপনি 1 ঘন্টা পর্যন্ত ধাক্কান একটা রাস্তায়, সে 5-10 মিনিট এমনি অনায়াসে চলবে। একটা সরকার যদি 5 বছর সে একটা সিস্টেমে দেশ চালায়, ওই 5 বছরের ওই ধকল থেকে যদি খারাপ হয়, সেটা বলছি, ওই ধকল থেকে বের হতে আরও অনেক দিন সময় লাগে। সো আমি শুধু এই 5 বছর চিন্তা করছি না, আমি ভবিষ্যৎ 20 বছরের কথা চিন্তা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের হবে তো? আমরা বিশ্ব র্যাঙ্কিংয়ে আবার ফিরতে পারবো তো? ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, আর এখন তার অবস্থান আপনারা একটু গুগলে র্যাঙ্কিংটা দেখে নেবেন। বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি থাকবে না তো? এই ব্যবস্থাগুলোকে উন্মুক্ত করে দেয়া হবে তো? বিচার ব্যবস্থা, ন্যায় বিচার যদি না পাই তাহলে আমরা কোথায় যাব? এটাই সর্বশেষ জায়গা। সবচেয়ে কষ্ট লাগে একটা জায়গায়, যখন মানুষ আক্রান্ত হওয়ার পর ন্যায় বিচারের জন্য তাকে আরও বেশি আক্রান্ত হতে হয়। একটা মানুষ কতবার আক্রান্ত হতে পারেন? সো আমি তাকে ভোট দিব যিনি আমার এই ন্যায় বিচার এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, কারণ তিনি অবশ্যই একজন ল মেকার। শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, আমার ভোট কোনো খেলনা নয়, এটা গুরুত্বপূর্ণ আমানত। ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের রাষ্ট্রের জন্য। আমার ভোট আমি দেব ভেবেচিন্তে, তারপর দেব। যাকে খুশি তাকে আপনি দিতেই পারেন, কিন্তু একবার ভেবেচিন্তে তারপর ভোট দিন, কারণ সুযোগ সবসময় আসে না। এই সুযোগ এসেছে অনেক রক্তের বিনিময়ে। রক্তের মূল্য যদি দিতে শিখেন তাহলে ভবিষ্যতে এরকম অনেক হাজারো ছেলে আপনার জন্য রক্ত দিতে রাস্তায় নেমে আসবে। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।